হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। আমাদের এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের জিকে ক্লাসের 14 নম্বর জিকে ক্লাস। এখানে আমরা আলোচনা করব 8 অক্টোবর 2021 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটের মোট 25টা প্রশ্ন, তোমাদের যেগুলো পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন। মনে রাখবে, এসএসসি যে কোনো পরীক্ষা, এসএসসি এমটিএস বলো, জিডি বলো, সিএইচএসএল, সিজিএল, যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। তাই আমরা এখানে প্রিভিয়াস ইয়ার 3-4 বছরের প্রিভিয়াস ইয়ার করে পরীক্ষা দিতে যাব। 20+ কমন পেয়ে যাবে। আর প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স করবো, তাহলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। সেইভাবে আমি তোমাদের করিয়ে দেবো। তো মন দিয়ে ক্লাসগুলো দেখো। এখনও যেহেতু নোটিফিকেশান আসেনি, তাই তোমাদের ক্লাসটা মানে রেগুলার হচ্ছে না, মাঝে মধ্যে 2-1 দিন অফ হচ্ছে। নোটিফিকেশান এসে গেলেই প্রত্যেক দিন ক্লাসটা হবে। তো প্রথম প্রশ্ন আমরা চলে যাব, দেখব কি আছে। দেখো প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন যন্ত্রটি সাধারণত উলম্ব অবস্থানে এবং একটি খিলান ধনুকের সাথে বাজানো হয়? তো দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কে যুক্ত, এই ধরনের প্রশ্ন তো আসেই। তার সঙ্গে কোন যন্ত্রটা কীরকম দেখতে, বলবে সেতারে কতগুলো তার থাকে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেবে যে কোন যন্ত্রে কতগুলো তার থাকে, কোন যন্ত্রটা কীরকমের দেখতে, ঠিক আছে। এখানে বলেছে কোন যন্ত্রটি সাধারণত উলম্ব অবস্থানে একটি খিলান ধনুকের মতো ধনুকের সাথে সাজানো থাকে। কারেক্ট আনসার হবে সারঙ্গী। তোমরা যদি সারঙ্গী যন্ত্রকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে সারঙ্গী কিন্তু এই ধরনের থাকে। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমাদের যে কয়েকজন সারঙ্গী বাদকের নাম জেনে রাখো। লিখে রাখবে প্রত্যেকে। আব্দুল লতিফ খান, মুখে আমি বলে দিচ্ছি, সবগুলো লিখবো না, এখানে অনেক সময় যাবে। আব্দুল লতিফ খান, তারপর অরুণা নারায়ণ, তারপর হচ্ছে আশিক আলী খান, অরুণা নারায়ণ, তারপর হচ্ছে আশিক আলী খান, তারপর হচ্ছে ভারত ভূষণ গোস্বামী। এই নামগুলো মনে রাখবে, এইগুলোই কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে যাব, তার আগে বলবো ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্রত্যেকের সাথে শেয়ার করে দাও। প্রত্যেকের কাছে শেয়ার করো, কারণ ক্লাসের ভিউজ কমে যাচ্ছে দিন দিন। শেয়ার না করলে, তোমাদের সাপোর্ট না করলে কিন্তু কখনোই সম্ভব নয়। রুক্মিণী দেবী অরুণডালে নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? রুক্মিণী দেবী অরুণডালে কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা তো আমি বলবো এসএসসির পরীক্ষায় কম করে তো 20 বার এসছে। এসএসসি এমটিএস জিডি সবে মিলিয়ে কম করে 20 বার এই নামটা এসছে। রুক্মিণী দেবী অরুণডালে নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? তো 20 বার এসছে বলে তোমাদের আসবে না এমন কোনো মানে নয়, তোমাদেরও আসতে পারে। ভারতনাট্যম কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। এখানে একটা হোমওয়ার্ক দেবো তোমাদের, যে ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স, সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। প্রত্যেকে কমেন্ট করো ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স। আর কয়েকজনের নাম জেনে রাখো ভারতনাট্যম থেকে, যেমন হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে, তারপর হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম, অতি গুরুত্বপূর্ণ নাম পদ্মা সুব্রমণিয়াম। তারপর হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, এটাও অতি গুরুত্বপূর্ণ নাম। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আলারমেল ভেল্লি, কী লিখবে? আলারমেল ভেল্লি, এই নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কৃষ্ণা আইয়ার, এই নামটাও ইম্পর্টেন্ট। শোভনা নারায়ণ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট নাম ভারতনাট্যম থেকে। দেখো, এই কথাকলি হচ্ছে কেরালা, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতনাট্যম কোন রাজ্যের, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। 3 নাম্বার দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কে মার্চ 2020 অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তবে কোনটা ইম্পর্টেন্ট বলবে যে বর্তমানে ভারতের অর্থ সচিবকে। মার্চ 2020 সালে কে ছিলেন সেটা আমাদের দেখার দরকার নেই, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তাহলে তোমরা শুধু এখান থেকে বুঝতে পারবে যে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। বর্তমানে অর্থ সচিব কে সেটা আমাদের জানতে হবে। বর্তমানে কে আছে? সে সময় ছিল অজয় ভূষণ পাণ্ডে 2020 সালে, কিন্তু বর্তমান হচ্ছে টিভি সোমনাথন। টিভি সোমনাথন হচ্ছেন বর্তমানে অর্থ সচিব। ভারত সরকারের বর্তমান অর্থ সচিব হচ্ছেন টিবি সোমনাথন। আর এই সোমনাথ দিয়ে আরেকটা নাম মনে রাখবে, এস সোমনাথ। এস সোমনাথের নামটা তোমরা জানো, বলতে পারবে এস সোমনাথ কিসের সঙ্গে যুক্ত? বর্তমান ইসরো এর চেয়ারম্যানের নাম হচ্ছে
অ্যাশ সোমনাথ। ঠিক আছে, 4 নাম্বার দেখব 1979 সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ড্যাশের নেতৃত্ব হয়েছিল। অর্থাৎ এই কমিশনের চেয়ারম্যান কে ছিল বা কার নেতৃত্বে হয়েছিল 1979 সালের দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন? চলো বলো কে হবে, উত্তর বলতে হবে। এটা উত্তর কি হবে? বিপি মণ্ডল। এটাকে মণ্ডল কমিশনও বলা হয়ে থাকে। এটা হচ্ছে বিপি মণ্ডলের নেতৃত্বে হয়েছিল দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 5 নম্বর দেখো, নিম্নলিখিত কোন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ITTF চ্যালেঞ্জার প্লাস ওমান ওপেন 2020 জিতেছেন? ইম্পর্টেন্ট নয়, তখনকার পুরনো এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তা উত্তরটা জেনে রাখো। শরৎ কামাল। কে? 3 নম্বর শরৎ কামাল ইজ দ্য কারেক্ট আনসার। তিনি এই টেবিল টেনিস খেলোয়াড় ITTF চ্যালেঞ্জার জিতেছিল। তো এখান থেকে তোমাদের এইটুকু মনে রাখতে হবে যে শরৎ কামাল কিসের সঙ্গে যুক্ত, যদি প্রশ্ন থাকে তখন জেনে রাখতে হবে শরৎ কামাল হচ্ছে একজন টেবিল টেনিস প্লেয়ার। থাকতেই পারে পরীক্ষায় প্রশ্ন যে নিম্নের কে একজন টেবিল টেনিস প্লেয়ার, শরৎ কামাল অপশানে থাকলে তোমাদের করতে হবে। সেই হচ্ছে লোহার সেই বৈশিষ্ট্য কি যার কারণে গরম লোহার টুকরোকে পিটিয়ে ছুরির আকার দেওয়া যায়? গরম লোহাকে আমরা গরম যখন করে দেব, পিটিয়ে যে কোনো জিনিস সেখান থেকে তৈরি করতে পারবো। এটা লোহার কোন ধর্মের জন্য? নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, উজ্জ্বলতা, নমনীয়তা, সনোরিটি। দেখো কারেক্ট আনসার হবে নমনীয়তা। তো নমনীয়তা দুবার অপশান আছে, তাহলে 1 এবং 3 দুটোই ঠিক। নমনীয়তা সহজ প্রশ্ন ছিল এটা, যে কেউ না জানা থাকলেও অপশানগুলো দেখলেই বুঝতে পারবে। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটির কারণেই হয়ে থাকে। লোহা যখন নরম হয়ে যায়, গরম করলে নরম হয়ে যায়, তখন তাকে পিটিয়ে করা যায়। 7 হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশ অফিসার মাইকেল ও ডায়ারকে নিচের কে হত্যা করেছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমাদের প্রত্যেকেরই এটা জানা উচিত। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কুখ্যাত হত্যাকাণ্ড যদি বলা হয়, কুখ্যাত ঘটনা, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা কবে ঘটেছিল? 1919 সালে। 1919 সালের 13ই এপ্রিল। মনে রাখবে 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এটা ঘটেছিল। কে মেরেছিল? এই যে মাইকেল ও ডায়ারের নেতৃত্বে এটা ঘটেছিল, যেখানে ব্রিটিশ সৈন্যবাহিনী প্রায় 50 জনের মতো ব্রিটিশ সৈনিক নিরপরাধ নিরস্ত্র ভারতীয়র ওপরে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। সেখানে তারপর 1940 সালে, কত সালে? 1940 সালে উধম সিং লন্ডনে কাকে হত্যা করেছিল গুলি করে? এই যে মাইকেল ও ডায়ারকে। তার 3 মাস পরেই মার্চ মাসে হত্যা করে জুলাই মাসে উধম সিংয়ের কিন্তু ফাঁসি হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখব 8, নিচের কোন আয়না হেডলাইট হিসেবে যানবাহনে ব্যবহৃত হয়? যানবাহনে আমরা যে হেডলাইটে যে আয়নাটা বসানো থাকে সেটা কোনটা বসানো থাকে? না উত্তল লেন্স, না অবতল লেন্স, নাকি সমতল লেন্স, নাকি কোনটা? মনে রাখবে সব সময় যে হেডলাইটে যে আয়না থাকবে সেটা হচ্ছে কোনটা, বা হেডলাইটে যে দর্পণ থাকছে সেটা হচ্ছে অবতল লেন্স বা কনকেভ লেন্স। কি ব্যবহার হয়? কনকেভ লেন্স। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, নিচের কোন রাজ্যে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? এই উত্তরটা বলার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমরা যদি আমাদের পিডিএফ ব্যাচে জয়েন করতে চাও, কি ব্যাচে? পিডিএফ ব্যাচে। জিকের পিডিএফ একটা ব্যাচ আমি করেছি তোমাদের জন্য। যে জিকে পিডিএফ ব্যাচে তোমরা 2023-24 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 2020-21, 22-23 এই 4 বছরের PYQ পাবে, স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ MCQ পাবে। এত কিছু পাবে মাত্র 249 মাধ্যমে। তোমরা যদি আমাদের জিকে পিডিএফ ব্যাচে জয়েন করতে চাও, জয়েন করতে পারো। এবং যদি আমাদের ব্যাচটা ভিডিও প্লাস আমাদের ফুল যেটা ব্যাচ কোর্স আছে, অর্থাৎ সব সাবজেক্টের ব্যাচ কোর্স যেখানে ভিডিও ক্লাস পাবে, সেই ব্যাচে জয়েন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও আর যোগাযোগ করো এই নাম্বারে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে ফিরে যাই আমরা। কি আছে দেখো 10, নিচের মধ্যে কে অল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক 2020 শিরোপা জিতেছে? এটাও ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট নয়, তা উত্তরটা একটু জেনে রাখি। ঠিক আছে, কারেক্ট আনসার হবে, কে হবে এটা? ভিক্টর অ্যালেক্সন। উত্তরটা মনে রাখারও দরকার নেই তোমাদের, এটা তোমাদের বাদ দিয়ে দিলাম, এই প্রশ্নটা একদমই ইম্পর্টেন্ট নয়।
এরকম কিন্তু যখন আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর পড়বো তখন এরকম বেছে বেছে পড়তে হবে, পুরোনো প্রশ্নগুলো বাদ দিতে হবে, যেগুলো বুঝতে হবে তোমাকে, যেইগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। 11 হচ্ছে মুঘল প্রাদেশিক প্রশাসনে সাধারণভাবে দেওয়ানি বলতে কি বোঝায়? দেওয়ানি বলতে কি বোঝায়? দেওয়ানি কাকে বলা হতো? মুঘল প্রাদেশিক প্রশাসনে দেওয়ানি কাকে বলছে? রাইট টু কালেক্ট রেভিনিউ অ্যান্ড হ্যান্ডেল দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ রিজন, মানে কোনো একটা অঞ্চলের রেভিনিউ কালেক্ট করা। ধরো যে কোনো একটা পশ্চিমবঙ্গের বা পুরো পশ্চিমবঙ্গের জন্যই একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হলো সেখানকার রাজস্ব আদায় করার জন্য, তো তাকে কি বলা হতো? দেওয়ান বলা হতো। ঠিক আছে, তো প্রথম এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানির দায়িত্ব দিয়েছিল? কে? মুঘল 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 সাম্রাজ্য বা মুঘল শাসকরা 1600 সালে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মানে এই পশ্চিমবঙ্গ এরিয়া, বিহার কিছুটা এরিয়ার দেওয়ান হিসেবে নিয়োগ করেছিল। তো এটা কি হবে? রাজস্ব প্রশাসন। নেক্সট দেখবো 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন? দেখো, সংসদের উভয় কক্ষ বলতে কি? উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, এটা হচ্ছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তাহলে এই যে দুটো কক্ষর মিলিত যখন এই রাজ্যসভাতে সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। লোকসভাতে সভাপতিত্ব করেন কে? স্পিকার। এখন এই দুটো যখন একসঙ্গে মিলে অধিবেশন হবে, যখন দুটোর লোকগুলো বা সেখানকার সদস্যরা একসঙ্গে বসবে, তখন কে সভাপতিত্ব করবে? তখন সভাপতিত্ব করবে লোকসভার স্পিকার। বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলো। কি আছে 13 দেখো, বিশ্ব ব্যাংক দ্বারা 2019-20 সালে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে নতুন সংস্থা তৈরি বিভাগে ভারতের বিশ্বব্যাপী র্যাঙ্ক কি? অর্থাৎ বিশ্ব ব্যাংক 2019-20 সালে একটা র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে কি বলছে? নতুন সংস্থা তৈরি, অর্থাৎ ভারতে নতুন কোনো সংস্থা তৈরি হচ্ছে, সেই হিসাবে ভারতের র্যাঙ্কটা বিশ্বে কত? তো সেই হিসাবে ভারতের র্যাঙ্ক হচ্ছে বিশ্বে তৃতীয়। কত? তৃতীয় ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো 1944, 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমানে যদি বলা হয় চেয়ারম্যান কে আছেন বা প্রেসিডেন্ট কে আছেন, তো একজন ভারতীয় ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আছেন, তিনি হচ্ছেন অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা একজন ভারতীয়, তিনি হচ্ছেন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। ঠিক আছে, আর যদি বলা হয় ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, তো তিনিও হচ্ছেন একজন ভারতীয়, তিনি হচ্ছেন অনসুলা কান্ত। অনসুলা কান্ত তিনিও একজন ভারতীয়, তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। দেখো, বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ ভারতে রয়েছে? টোটাল যে ভৌগোলিক এরিয়া পৃথিবীর, সেই পৃথিবীর ভৌগোলিক এরিয়ার ভারত কতটা স্থান নিয়ে আছে? তো ভারত হচ্ছে 2.4% স্থান নিয়ে ভারত আছে। ঠিক আছে, নেক্সট দেখব 15, সন্ধিগুলির মধ্যে উপস্থিত তরল যা জয়েন্টগুলির চলাচলকে সহজ করে তোলে তাকে বলা হয় কি? যে আমাদের যে কোনো সন্ধি, এই যে সন্ধি বা এই যে সন্ধি, এগুলো তো জয়েন্ট। এই জয়েন্টের মধ্যে জয়েন্টটা যে চলাচল করছে, তো যেমন মানে গাড়ির, মোটর গাড়ির যে কোনো জায়গায় পার্টসগুলোর মাঝে কি দেওয়া থাকে? গ্রিস দেওয়া থাকে বা মোবিল দেওয়া থাকে বলে চলাচল করতে পারে। তো সেরকমই আমাদের এখানেও কিন্তু বিভিন্ন এক ধরনের তরল আছে, লুব্রিকেটিং তরল আছে, যার জন্য এগুলো ঠিকঠাক চলাচল করছে। তো এটাকে কি বলা হয়? সাইনোভিয়াল বলা হয়। কি বলে? সাইনোভিয়াল। 2, যা জয়েন্টগুলি চলাচলকে সহজ করে তোলে তাকে বলা হয় কি? সাইনোভিয়াল। চলো দেখব কোন বছরে ভারত সরকার বিদ্যমান সাধারণ বিক্রয় কর প্রতিস্থাপনের জন্য ভারতীয় কর ব্যবস্থায় একটি পরোক্ষ কর হিসেবে মূল্য সংযোজন কর ভ্যাট চালু করেছিল। ভ্যাট ভারতে কবে চালু হচ্ছে? ভ্যাট মানে কি? ভ্যালু এডেড ট্যাক্স। এই ভ্যাটগুলো এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ভ্যাট আর বর্তমানে নেই, বর্তমানে শুধুমাত্র জিএসটি আছে। ঠিক আছে, জিএসটি চালু হয়েছে 2017 সালে, আর এই ভ্যাট চালু হয়েছিল ভারতে কবে? 2005 সালে। অপশন 1।
নেক্সট দেখবো 16 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি জৈন উৎসব যা শ্বেতাম্বর সম্প্রদায়ের দ্বারা 8 দিন এবং দিগম্বর সম্প্রদায় 10 দিন ধরে 10 লক্ষ পর্ব হিসেবে পালন করে। জৈন উৎসব যা শ্বেতাম্বর সম্প্রদায় 8 দিন ধরে এবং দিগম্বর সম্প্রদায় অর্থাৎ জৈনদের একটি উৎসব। কি উৎসব? উৎসবটার নাম হচ্ছে পর্যুষণ উৎসব। পর্যুষণ উৎসব জৈনরা, মানে যারা শ্বেতাম্বর, জৈনরা তো দুভাগে বিভক্ত, শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বররা সেটাকে 8 দিন ধরে পালন করে, দিগম্বররা 10 দিন ধরে পালন করে। পরীক্ষায় থাকতেই পারে পর্যুষণ উৎসব জৈনর মানে শ্বেতাম্বর সম্প্রদায় কত দিনের জন্য পালন করে, তখন কি বলতে হবে তোমাকে? 10 দিনের জন্য পালন করে। ঠিক আছে। 18 দেখো, পদ্মশ্রী 2020 প্রাপকদের একজন সরিতা যোশী এই ডোমেনে পুরস্কার পেয়েছেন। 2020 সালে যে পদ্মশ্রী দেওয়া হয়েছিল তাদের মধ্যে সরিতা যোশী কি জন্য পেয়েছিলেন? ইম্পর্টেন্ট নয়, তাও জেনে রাখো তিনি একজন শিল্পী, তিনি একজন অ্যাক্ট্রেস। তো সরিতা যোশী এই জন্য পদ্মশ্রী পেয়েছিলেন, ইম্পর্টেন্ট নয়। এবারে যারা পেয়েছেন তাদের নামগুলো একটু একবার রিভিশন করে রাখবে, পরীক্ষায় এলে যাতে করতে পারো। 19 হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস এর মাধ্যমে ন্যূনতম কত টাকা পাঠানো যেতে পারে? যেমন আছে নেফট, একটা টাকা পাঠানোর প্রসেস, নেফটের মাধ্যমে টাকা পাঠানো যায়, তেমনি হচ্ছে আরটিজিএস, একই জিনিস। তো প্রায় আরটিজিএস এর দ্বারা 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা একবারে ট্রান্সফার করতে পারি আরটিজিএস এর মাধ্যমে। 20 হচ্ছে ভারতের সংবিধানের 80 অনুচ্ছেদ অনুসারে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা এর বেশি হতে পারে না। রাজ্যসভার কত অনুচ্ছেদ? ভারতের সংবিধানের অনুচ্ছেদ 80-তে বলা হয়েছে যে রাজ্যসভার সদস্য কত হতে হবে বা তার বেশি হওয়া যাবে না। রাজ্যসভার সদস্য হতে হবে 250, 250-এর বেশি কখনোই হওয়া যাবে না। এখন তোমরা জিজ্ঞেস করবে যে স্যার তাহলে লোকসভার সদস্য কত হওয়া দরকার বা সর্বাধিক সদস্য কত? তখন হবে লোকসভার সর্বাধিক সদস্য 552, 552-র বেশি লোকসভার সদস্য হতে পারবে না। তার মধ্যে 552-র মধ্যে এই দুজন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নিয়োগ করবে, প্রেসিডেন্ট নির্বাচন করবে দুজনকে অ্যাংলো ইন্ডিয়ান। আর 20 জন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে আসবে 20 জন, 2 জন আসবে প্রেসিডেন্ট দ্বারা অ্যাংলো ইন্ডিয়ান, এবং বাকি 530 জন রাজ্যগুলো থেকে। আর এখানে হচ্ছে 250 জন, তার মধ্যে প্রেসিডেন্ট দ্বারা আসবে মোট 10 জন। 21 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2020 সালের মে মাসে ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন? দেখো 2020 সালে ইরাকের কে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা আশা করি এখন আর ততটা ইম্পর্টেন্ট নয়, তাও আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, 2020 সালে হচ্ছে মোহাম্মদ আলাভি, মোস্তাফা আল কাদিমি হবে। এটা আমাদের দরকার নেই, আমরা শুধু জেনে রাখবো বর্তমানে ইরাকের কে কে আছে। দেখো বর্তমানে ইরাকের রাজধানী প্রথমে জেনে নাও। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। ইরাকের প্রেসিডেন্ট যদি পরীক্ষায় প্রশ্ন থাকে তো ইরাকের প্রেসিডেন্ট হচ্ছে আব্দুল লাতিফ রাশিদ, এটাই এবারের জন্য ইম্পর্টেন্ট। আব্দুল লাতিফ রাশিদ, আব্দুল লাতিফ রাশিদ হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট। আর যদি পিএম বলা হয় ইরাকের প্রধানমন্ত্রীর নাম কি? তো মোহাম্মদ সিয়া আল সুদান, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর আব্দুল লাতিফ রাশিদ ইনি হচ্ছেন রাষ্ট্রপতি। এই দুটো মনে রাখো, রাজধানীটা মনে রাখো, এটাই হবে। 22 হচ্ছে নিচের কোনটি গ্লুকোজকে গ্লাইকোজেন এবং অ্যামিনো অ্যাসিডকে প্রোটিনে রূপান্তরিত করে? গ্লুকোজকে গ্লাইকোজেন সঞ্চয় করার জন্য ব্যবহৃত একটি জটিল কার্বোহাইড্রেট। কি করছে? গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করছে, অ্যামিনো অ্যাসিডকে বা অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনে রূপান্তরিত করছে নিম্নের কে? কারেক্ট আনসার হবে লিভার। লিভার বা যকৃৎ কে করে? লিভার বা যকৃৎ এটা করছে। 23 চলে যাব, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা কে? দেখো জানতে হবে আমাদের যে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রথম? মৌর্য বংশ প্রতিষ্ঠা হচ্ছে 322 খ্রিস্টপূর্বাব্দে। কে প্রতিষ্ঠা করছে? চন্দ্রগুপ্ত মৌর্য।
322 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে হচ্ছেন বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হচ্ছে বিন্দুসার, তার পুত্র হচ্ছেন সম্রাট অশোক, তার পুত্র হচ্ছেন কে, দশরথ মৌর্য। এইভাবে চলতে থাকবে। লাস্টে হচ্ছে বৃহদ্রথ। লাস্টে কে, বৃহদ্রথ। 184 খ্রিস্টপূর্বাব্দেতে বৃহদ্রথকে হত্যা করছে পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হচ্ছে। বোঝা গেছে? চলো 24 দেখো, নাহারকাটিয়া তৈলক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? নাহারকাটিয়া তৈলক্ষেত্র। ভারতের বেশিরভাগ তৈলক্ষেত্রগুলো মহারাষ্ট্রে কোথায় কোথায় আছে? মহারাষ্ট্র, আসাম আর রাজস্থান, গুজরাট। রাজস্থান, গুজরাট। বেশিরভাগ তৈলক্ষেত্রগুলো এই 4টি রাজ্যেই আছে। গুজরাট, আসাম, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ। তামিলনাড়ু অরুণাচল প্রদেশেও আছে, কিন্তু সব থেকে বেশি যেটা আছে আসাম, গুজরাট এবং রাজস্থান। আসাম, গুজরাট, রাজস্থান এই 3টি রাজ্যে টোটালের 96% তৈল এই 3টি রাজ্য থেকে, মানে উপকূলীয় যে তৈলটা উৎপাদন হচ্ছে সেই উপকূলীয় তৈলের 96% এই 3টে রাজ্য থেকে উৎপাদিত হয়। নাহারকাটিয়া তৈলক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত নাহারকাটিয়া। আসামে ভারতের সবচেয়ে প্রাচীন তৈল শোধনাগার ডিগবই অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখবো এবং লাস্ট কোয়েশ্চেন আজকের। কর্নিয়ার পিছনে টিস্যুর রঙিন বলয়কে কি বলা হয়, যা আয়তন নিয়ন্ত্রণ করে চোখের মধ্যে আলো প্রবেশ করার জন্য পুতুলের আকার সামঞ্জস্য করে? এটা ট্রান্সলেট করতে গিয়ে একটু অন্যরকম হয়েছে। কি বলছে? কর্নিয়ার পিছনের টিস্যুর রঙিন বলয়কে কি বলা হয়, যা আয়তনটা, চোখের আয়তনটা নিয়ন্ত্রণ করছে চোখের মধ্যে আলো প্রবেশ করার জন্য পুতুলের আকার সামঞ্জস্য। চোখের মধ্যে যাতে ঠিকঠাক আলো, যাই হোক এটার উত্তর হবে আইরিস। ট্রান্সলেট করতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে। আইরিসের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের আজকের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি 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 করে প্লিজ 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 শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করা থাকলে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এমটিএস পরীক্ষার নোটিফিকেশান তোমাদের মে মাসে আসবে। আজ হচ্ছে এপ্রিলের 27 তারিখ। তোমাদের মে মাসের মধ্যে নোটিফিকেশান চলে আসবে। আর কয়েকদিনের অপেক্ষা, নোটিফিকেশান তোমাদের চলে আসবে। ঠিক আছে, সেন্ট্রালের পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও। রাজ্য সরকারের উপর ভরসা ছেড়ে এগুলোর উপর প্রিপারেশন নাও। দেখবে এমটিএস খুব তাড়াতাড়ি, 1 বছরও সময় লাগে না, 6 মাস 8 মাসের মধ্যেই নিয়োগ হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো প্রত্যেক।